আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য এমন একটি উপসর্গ বা সমস্যা, যেটাই বলেন, এটা আসলে এই ধরনের সমস্যায় ভুগেনি এমন লোক পৃথিবীতে আসলে পাওয়া কঠিন। তার মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্যে ভুগেছে মোটামুটি সবাই, তবে সেটা হতে পারে অল্প সময়ের জন্য বা বেশি সময়ের জন্য। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অথবা যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখবেন তারা ফলো করতে পারেন, অথবা ভালো লাগলে লাইকও দিতে পারেন। তো কোষ্ঠকাঠিন্য নিয়ে আজকে যা বলবো সেটা হচ্ছে, এটা আসলে অনেক সময় কোনো কারণ ছাড়াই কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোনো কারণ বলতে আমি বোঝাচ্ছি কোনো রোগ ছাড়া আর কি। যেমন হচ্ছে যদি কেউ পানি কম খায়, এরপরে হচ্ছে নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস যদি কম থাকে, আঁশযুক্ত খাওয়া এগুলো যদি কম খায়, এছাড়াও দেখা যায় অনেক সময় অন্য কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাহলে যেটা বুঝতে পারছি আমরা, পানি যদি কম খায়, পানি কিন্তু আমাদের এই যেটা মলটাকে অনেকটা তরল করে, বা আপনার অনেকটা মানে কি বলবো, এটাকে নরম করে দেয় যাতে বাথরুমটা সহজে বের হয়ে আসতে পারে। সুতরাং যারা পানি কম খাবে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি হাঁটাহাঁটি না করেন, একদম সবসময় বসে থাকেন বা এরকম ধরনের কাজ করেন যে নড়াচড়া কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। কারণ হচ্ছে আমাদের যে খাওয়াটা হজম হওয়ার মানে মাধ্যমে আস্তে আস্তে মল হয়ে নিচের দিকে নামতে থাকে। তো আপনি যদি নড়াচড়া না করেন তাহলে দেখা যাচ্ছে যে এটা আমাদের অন্ত্রটা পেঁচানো থাকে, তাহলে দেখা যাবে এটা উপরের দিকে থাকবে, নিচের দিকে আসবে কম, এবং তখন বাথরুমটা আসতে আস্তে আসলে কঠিন হয়ে যাবে। তারপরে যেটা বললাম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে, অনেক সময় আমরা ক্যালসিয়াম জাতীয় যদি কোনো সাপ্লিমেন্ট বা আয়রন জাতীয় ওষুধ খাই, এটার কারণে সাধারণত আমাদের এরকম কোষ্ঠকাঠিন্য হতে পারে। আচ্ছা, এছাড়া আমরা যদি রোগের কথা বলি, কিছু কিছু রোগেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। যেমন হচ্ছে হাইপোথাইরয়েডিজম যদি থাকে, এরপর হচ্ছে আপনার আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, এরপর নিউরোলজিক্যাল যদি কোনো ডিসঅর্ডার থাকে, সেটা থেকেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা বেশিরভাগ কথাই চিন্তা করব যেটা যে স্বাভাবিক কোনো রোগ ছাড়া যে কোষ্ঠকাঠিন্য হয় সেটার কথাই আমরা প্রাথমিকভাবে চিন্তা করব। রোগের কারণে যদি হয় সেটা 2 থেকে 3 সপ্তাহের বেশি স্থায়ী হবে। তা আমরা কখন কোষ্ঠকাঠিন্য বলবো? সপ্তাহে যদি 3 বারের বেশি মলত্যাগ না হয় বা মানে বাথরুম না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কোষ্ঠকাঠিন্য বলতে পারি। আচ্ছা, তারপরে যদি দেখা যাচ্ছে যে এই কোষ্ঠকাঠিন্য 2 থেকে 3 সপ্তাহের বেশি স্থায়ী হলো, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আমরা কোষ্ঠকাঠিন্যটাকে যদি আমরা মানে অ্যাভয়েড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রচুর পরিমাণে পানি খাবো। আর প্রতিদিন 3 থেকে 4 লিটার বা 2.5 থেকে 3 লিটার এরকম। এটা আসলে নির্ভর করে পানি খাওয়াটা তাপমাত্রার উপরে। যদি গরম বেশি থাকে তাহলে পানি বেশি খেতে হবে। যদি তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তাহলে পানির মাত্রাটা একটু কম খেলেও হবে। তো সেইভাবে আমরা চিন্তা করব। অথবা অনেকে কাজের কারণে অনেকে বেশি তাপমাত্রা একটা ঘরে কাজ করতেছে, বা মানে বেশি হিট যেখানে জেনারেট হয় ওই সব জায়গায় কাজ করলে কিন্তু আপনার পানি বেশি খেতে হবে। এছাড়া হচ্ছে যেটা একটা অ্যাভয়েড করার সুযোগ হচ্ছে আঁশযুক্ত খাওয়া। আঁশযুক্ত খাওয়া কী কী আছে? যে কোনো ধরনের শাক সবজি, প্রচুর পরিমাণে ফলমূল, হ্যাঁ, এরপরে কলা, এই ধরনের খাওয়াগুলো কিন্তু আমাদের প্রচুর আঁশযুক্ত খাওয়া, এগুলা খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যের অবস্থার উন্নতি হবে। আর এছাড়া আমরা যেটা বলতে পারি, যদি দেখা যাচ্ছে যে এইগুলো খাওয়ার পরেও তার কোষ্ঠকাঠিন্যের কোনো পরিবর্তন হচ্ছে না এবং সেটা 2-3 সপ্তাহের বেশি স্থায়ী হচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিই। তো এই বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা হাঁটতে হবে। তো এইভাবে আমরা কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পেতে পারি। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু নিয়ে যা কথা ছিল, আশা করি এটা দিয়ে আপনাদের অনেকটা উপকার হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।